আমরা যখন কিছু কিনি, ধরুন এক কাপ কফি বা নতুন এক জোড়া জুতো, তখন আমাদের মাথায় ঠিক কী চলে? অর্থনীতিবিদরা কিন্তু ঠিক এই প্রশ্নটাই নিয়ে কাজ করেন। আমাদের এই পছন্দগুলোর পেছনের আসল যুক্তিটা কি? চলুন আজ আমরা সেই মডেলটা একটু সহজ করে বোঝার চেষ্টা করব, যেটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার এই পুরো প্রক্রিয়াটা ব্যাখ্যা করে। আচ্ছা, এই ব্যাপারটা বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব সন্তুষ্টির ধাঁধাটা কি, তারপর পছন্দের একটা মানচিত্র বানাবো, দেখব বাজেটের বাস্তবতা, আর সবশেষে এই দুটোকে মিলিয়ে খুঁজব সেই সেরা পছন্দটা। তো চলুন শুরু করা যাক একদম মূল প্রশ্নটা দিয়ে। অর্থনীতিবিদদের জন্য এটা ছিল একটা বিশাল চ্যালেঞ্জ। এই যে সন্তুষ্টি, এটাকে কি মাপা যায়? মানে সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়? ঠিক এই প্রশ্নটা থেকে দুটো আলাদা চিন্তাধারার জন্ম হয়েছিল। একদল ভাবলেন, হ্যাঁ, হয়তো সংখ্যা দিয়ে সন্তুষ্টি মাপা সম্ভব। আরেক দল বললেন, না, ওটা সম্ভব না। অর্থনীতিবিদরা এই অনুভূতির একটা বেশ সুন্দর নাম দিয়েছেন, উপযোগিতা বা ইউটিলিটি। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে একটা ব্যক্তিগত অনুভূতি, যেটা এক একজনের কাছে এক এক রকম, সেটাকে মাপা যাবে কি করে? এখানেই দুটো পথ তৈরি হল। কার্ডিনাল অ্যাপ্রোচটা অনেকটা পরীক্ষার খাতার নম্বরের মতো, মানে একটা জিনিস থেকে 20 ইউনিট সন্তুষ্টি পেলাম, আরেকটা থেকে 30। আর অর্ডিনাল অ্যাপ্রোচ, যেটা নিয়েই আমরা আজ মূলত কথা বলবো, সেটা র্যাঙ্কিংয়ের মতো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এটা শুধু বলে যে কোনটা বেশি পছন্দের, কিন্তু ঠিক কতটা বেশি সেই সংখ্যাটা বলে না। চলুন এই অর্ডিনাল অ্যাপ্রোচের সবথেকে জরুরি যে টুলটা, সেটার সাথে পরিচিত হওয়া যাক। এটা দিয়ে ভোক্তার পছন্দের একটা দারুণ মানচিত্র তৈরি করা যায়। এটার নাম হল ইনডিফারেন্স কার্ভ। ভাবুন তো, এটা যেন একটা সন্তুষ্টির মানচিত্র, যেখানে সমোচ্চ রেখাগুলো পাহাড়ের উচ্চতা না, বরং সন্তুষ্টির স্তর দেখাচ্ছে। এই কার্ভের ওপরে যে কোনো বিন্দুতে থাকা মানেই হল একই পরিমাণ সন্তুষ্টি পাওয়া। এই মানচিত্রটা পড়ার কিছু নিয়ম আছে। প্রথম নিয়মটা হলো, এটা সবসময় ওপর থেকে নিচের দিকে নামে। সহজ ভাষায়, সন্তুষ্টির লেভেলটা একই রাখতে চাইলে একটা জিনিস বেশি পেতে হলে অন্য আরেকটা জিনিস কিছুটা ছাড়তেই হবে। যেমন বেশি পিৎজা খেতে চাইলে হয়তো একটু কম কোক খেতে হবে। দ্বিতীয় নিয়মটা হল, এই কার্ভটা সবসময় ভেতরের দিকে বাঁকানো থাকে। এর পেছনের কারণটাও কিন্তু বেশ মজার। যখন আমাদের কাছে কোনো একটা জিনিস অনেক বেশি পরিমাণে থাকে, তখন সেটার আরও একটু পাওয়ারের জন্য আমরা অন্য জিনিসটা খুব কম পরিমাণে ছাড়তে চাই। অর্থনীতিতে একেই বলে ডিমিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। 3 নম্বর নিয়মটা একদম সহজ, উপরে মানেই ভালো। মানচিত্রে যত উপরের দিকে কার্ভ থাকবে, বুঝতে হবে সন্তুষ্টির লেভেলও তত বেশি, কারণ উঁচু কার্ভ মানে দুটো জিনিসই বেশি বেশি করে পাওয়া যাচ্ছে। আর ফাইনালি 4 নম্বর নিয়ম, এই সন্তুষ্টির ম্যাপের দুটো লেভেল কখনোই এক হতে পারে না। মানে দুটো ইনডিফারেন্স কার্ভ কখনোই একে অপরকে কাটতে পারে না, কারণ প্রত্যেকটা কার্ভ একটা আলাদা সন্তুষ্টির লেভেল দেখায়। তো আমরা তো ইচ্ছার একটা দারুণ ম্যাপ বানালাম, কিন্তু ইচ্ছার তো কোনো সীমা নেই, তাই না? সীমা আছে আমাদের পকেটের। এবার চলুন সেই বাস্তবতার দিকটা দেখি। এটার নাম বাজেট লাইন। খুবই সোজাসাপটা একটা ব্যাপার। আমাদের হাতে কত টাকা আছে আর জিনিসগুলোর দাম কত, তার উপর ভিত্তি করে আমরা কোন জিনিসটা কতগুলো করে কিনতে পারি, বাজেট লাইন ঠিক সেটাই দেখায়। মানে এই লাইনটা হলো একটা দেয়ালের মতো। এর ভেতরে বা এর ওপরে যা আছে সব আমাদের নাগালের মধ্যে, কিন্তু এর বাইরের কোনো কিছুই কেনা আমাদের পক্ষে সম্ভব না। এটাই হলো আমাদের আর্থিক বাস্তবতার শেষ সীমা। আচ্ছা, এবার আসছে সবচেয়ে মজার অংশটা। আমাদের কাছে এখন ইচ্ছার ম্যাপও আছে, আবার বাস্তবতার সীমানাও আছে। চলুন দুটোকে এবার এক করে ফেলি আর দেখি একজন ভোক্তা কিভাবে তার সেরা পছন্দটা খুঁজে বের করে। প্রথমে ভাবুন, আমাদের কাছে শুধু বাজেট লাইনটা আছে, যেটা আমাদের সাধ্যের সীমানা দেখাচ্ছে। এখন এই বাস্তবতার রেখার উপরে আমরা আমাদের পছন্দের স্তরগুলো, মানে ইনডিফারেন্স কার্ভগুলোকে বসিয়ে দিলাম। আমরা কি চাই আর কি পেতে পারি, দুটোই এখন একই ছবির মধ্যে। এই যে দেখুন, ঠিক এই বিন্দুটা, যেখানে আমাদের সাধ্যের রেখাটা আমাদের পক্ষে ছোঁয়া সম্ভব এমন সবচেয়ে উঁচু সন্তুষ্টির রেখাকে জাস্ট স্পর্শ করে বেরিয়ে যাচ্ছে। অর্থনীতিতে এটাকে বলে ভোক্তার ভারসাম্য বা কনজিউমার ইকুইলিব্রিয়াম। এটাই সেরা বিন্দু, কারণ এখানে একজন ভোক্তা তার সীমিত বাজেট দিয়ে সবচেয়ে বেশি সন্তুষ্টি পাচ্ছে। কিন্তু এই যে স্পর্শ করা, এর মানেটা কি? চলুন এর পেছনের যুক্তিটা একটু ভেঙে দেখি। এই সেরা বিন্দুতে থাকার জন্য আসলে দুটো শর্ত পূরণ করতে হয়। 1 নম্বর, পুরো টাকা খরচ করতে হবে, অর্থাৎ বাজেট লাইনের উপরে থাকতে হবে। আর 2 নম্বর, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই বিন্দুতে বাজেট লাইনের ঢাল আর ইনডিফারেন্স কার্ভের ঢাল একদম সমান হতে হবে।
আমাদের সোর্সেও ঠিক এই কথাটাই বলা আছে। ইনডিফারেন্স কার্ভ এবং আয় মূল্য রেখা উভয়ের ঢাল সমান। এটাই হলো সেই ম্যাজিক্যাল পয়েন্ট যেখানে আমাদের ইচ্ছা আর সাধ্য একে অপরের সাথে মিলে যায়। আর এভাবেই অর্থনীতিবিদরা আমাদের পছন্দের মতো একটা জটিল বিষয়কে মডেল করেন। যদিও আমরা এখানে মাত্র দুটো জিনিসের উদাহরণ দেখলাম, কিন্তু এর পেছনের যে লজিক সেটা কিন্তু অনেক বড় পরিসরেও কাজ করে। আচ্ছা, পরের বার যখন শপিং কার্টে অনেকগুলো জিনিস ভরবেন, একবার ভেবে দেখবেন কি আমরাও হয়তো নিজের অজান্তেই আমাদের ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইনের সেই সেরা বিন্দুটাকেই খুঁজে চলেছি। আমাদের পছন্দের পেছনের অর্থনীতিটা ঠিক কিভাবে কাজ করে? মানে আমরা কেন একটা জিনিস কিনি আর অন্য একটা কিনি না? ভোক্তা আচরণের এই মূল নীতিগুলো বুঝতে পারলে অর্থনীতির যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতিটা কিন্তু বেশ সহজ হয়ে যায়। আচ্ছা, আমরা তো রোজই কিছু না কিছু কিনি, তাই না? দোকানে গিয়ে কোনটা নেব না, এই যে সিদ্ধান্তগুলো, এগুলো কি এমনি এমনি নিই, নাকি এর পেছনেও কোনো যুক্তি বা বিজ্ঞান কাজ করে? চলুন এই একদম সাধারণ একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। এই পুরো ব্যাপারটা বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব উপযোগিতা জিনিসটা কি। তারপর দেখব ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়মটা। এরপরে আমরা দেখব ভোক্তার পছন্দকে কিভাবে একটা ম্যাপের মতো করে সাজানো যায়, ভারসাম্যের বিন্দু কোনটা, আর সবশেষে এই সব ব্যক্তিগত পছন্দ মিলেমিশে কিভাবে বাজারের চাহিদা তৈরি করে। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে, মানে একদম মূল ধারণাটা দিয়ে, উপযোগিতা। অর্থনীতিতে এই যে সন্তুষ্টি বা খুশি, এটাকে আসলে কিভাবে দেখা হয় চলুন জেনে নিই। মানে একদম সহজ করে বললে উপযোগিতা মানে হলো কোনো জিনিস থেকে পাওয়ার সন্তুষ্টি। ধরুন প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা জল যে আরাম দেয়, সেটাই হলো ওই জলের উপযোগিতা। অর্থনীতিতে আমরা এই সন্তুষ্টিকেই বলি উপযোগিতা বা ইউটিলিটি। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। এই উপযোগিতা কিন্তু সবার জন্য সমান নয়। এটা ভীষণই ব্যক্তিগত একটা ব্যাপার। যেমন আইসক্রিম খেয়ে আমি যে আনন্দ পাই, আরেকজন হয়তো ততটা পায় না। এমনকি একই মানুষের কাছেও কিন্তু এর উপযোগিতা সময় আর পরিস্থিতি অনুযায়ী বদলে যায়। আচ্ছা, এই যে সন্তুষ্টি, এটাকে মাপা যায় কিভাবে? অর্থনীতিবিদরা মূলত দুটো পথের কথা বলেন। একটা হলো পরিমাণবাচক বা কার্ডিনাল, যেখানে আমরা ধরে নিই যে সন্তুষ্টিকে সংখ্যা দিয়ে মাপা যায়, যেমন 10 ইউটেলস। আর অন্যটা হলো পর্যায়বাচক বা অর্ডিনাল, যেখানে আমরা সংখ্যা দিয়ে মাপি না, শুধু পছন্দ অনুযায়ী র্যাঙ্ক করি। এটা প্রথম পছন্দ, ওটা দ্বিতীয়, ইত্যাদি। উপযোগিতার এই ধারণাটাই কিন্তু আমাদের মাইক্রো ইকোনমিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ নিয়মের দিকে নিয়ে যায়, আর সেটা হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়ম। চলুন দেখি এর মানেটা কি। আর এটা তো আমাদের সবারই জানা একটা অভিজ্ঞতা, তাই না? যে কোনো কিছুর প্রথম কামড় বা প্রথম চুমুকটাই কিন্তু সেরা লাগে। ঠিক তাই। চলুন এই টেবিলটা দিয়ে ব্যাপারটা বুঝি। এখানে প্রান্তিক উপযোগিতা বা মার্জিনাল ইউটিলিটি মানে হল প্রত্যেকটা নতুন বা অতিরিক্ত স্কুপ থেকে কতটা সন্তুষ্টি পাওয়া যাচ্ছে, আর মোট উপযোগিতা বা টোটাল ইউটিলিটি হল সব মিলিয়ে মোট কতটা সন্তুষ্টি হল। এবার দেখুন, দ্বিতীয় স্কুপ থেকে সন্তুষ্টি কিন্তু প্রথমটার চেয়ে কম, তৃতীয়টা থেকে আরও কম। প্রান্তিক উপযোগিতা কমছে, যদিও মোট উপযোগিতা পঞ্চম স্কুপ পর্যন্ত বেড়েই চলেছে। এই যে ব্যাপারটা আমরা টেবিলে দেখলাম, সেটাই দেখুন এই গ্রাফে আরও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। প্রথম স্কুপ থেকে পাওয়া সন্তুষ্টি সবচেয়ে বেশি, দ্বিতীয়টা থেকে তার চেয়ে কম, তৃতীয়টা থেকে আরও কম। আমাদের রোজকার জীবনেও তো ঠিক এমনটাই হয়, তাই না? এই জায়গাটা পরীক্ষার জন্য খুব খুব জরুরি। মনে রাখতে হবে, যখন প্রান্তিক উপযোগিতা শূন্য হয়ে যায়, মানে যখন পরের জিনিসটা থেকে আর কোনো বাড়তি সন্তুষ্টি পাওয়া যায় না, ঠিক সেই মুহূর্তেই কিন্তু মোট উপযোগিতা তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ওই যে টেবিলে ষষ্ঠ স্কুপ আইসক্রিমটা, ওটা খাওয়ার পর আসলে ভালো লাগার বদলে খারাপ লাগতে শুরু করে, মানে প্রান্তিক উপযোগিতা ঋণাত্মক হয়ে যায়, আর তখন মোট উপযোগিতাও কমতে শুরু করে। বেশ, উপযোগিতা তো বোঝা গেল। এখন প্রশ্ন হল, অর্থনীতিবিদরা একজন মানুষের পছন্দকে কিভাবে ছবিতে আঁকেন বা ম্যাপ করেন? এর জন্যই ব্যবহার করা হয় নিরপেক্ষ রেখা বা ইনডিফারেন্স কার্ভ। এই রেখাটা আসলে দুটো জিনিসের বিভিন্ন কম্বিনেশন দেখায়, যেগুলো থেকে একজন ভোক্তা একই পরিমাণ সন্তুষ্টি পায়। ধরুন পিৎজা আর সোডা,
এই রেখার উপরের যে কোনো কম্বিনেশন, হোক সেটা দুটো পিৎজা আর একটা সোডা বা একটা পিৎজা আর তিনটে সোডা, ভোক্তার কাছে সমান পছন্দের, তাই এর নাম নিরপেক্ষ রেখা। এই রেখাগুলোর কিন্তু কয়েকটা নিয়ম আছে যেগুলো প্রায়ই পরীক্ষায় আসে। যেমন এগুলো সবসময় ওপর থেকে নিচের দিকে নামে, আর যত ওপরের দিকে রেখা যাবে বুঝতে হবে সন্তুষ্টির পরিমাণও তত বেশি। আর হ্যাঁ, দুটো নিরপেক্ষ রেখা কিন্তু কখনো একে অপরকে ক্রস বা ছেদ করতে পারে না। বেশ, আমরা এখন পছন্দের ম্যাপ দেখলাম, নিয়মগুলোও জানলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, একজন মানুষ তার সীমিত বাজেট বা আয় দিয়ে ঠিক কোন জিনিসটা কিনবে, মানে কিভাবে সে সেরা পছন্দটা করবে? এই সঠিক জায়গাটাকেই অর্থনীতিতে বলা হয় ভোক্তার ভারসাম্য বা কনজিউমার ইকুইলিব্রিয়াম। এটা এমন একটা অবস্থা যেখানে একজন ভোক্তা তার টাকা দিয়ে সবচেয়ে বেশি সন্তুষ্টি পাচ্ছে এবং তার খরচের ধরন বদলানোর আর কোনো ইচ্ছে বা কারণ নেই। ফর্মুলাটা দেখতে একটু কঠিন লাগলেও এর পেছনের যুক্তিটা কিন্তু খুব সোজা। এর মানে হলো, ভারসাম্য তখনই আসবে যখন দুটো জিনিসের উপর খরচ করা প্রতিটা টাকা থেকে পাওয়া সন্তুষ্টি সমান হবে। যদি 1 টাকার কফি থেকে পাওয়া সন্তুষ্টি 1 টাকার চায়ের চেয়ে বেশি হয়, তাহলে একজন যুক্তিবাদী ভোক্তা আরও কফি কিনবে যতক্ষণ না দুটো থেকেই সমান সন্তুষ্টি পাওয়া যায়। সবশেষে চলুন দেখি, এই যে ছোট ছোট ব্যক্তিগত সিদ্ধান্ত, এগুলো সব একসাথে মিলে কিভাবে বাজারের বিশাল চাহিদা তৈরি করে, যা আমরা অর্থনীতির বইয়ে প্রায়ই দেখি। চাহিদা বুঝতে গেলে দুটো জিনিস জানা খুব জরুরি: পরিবর্তক আর পরিপূরক পণ্য। পরিবর্তক পণ্য মানে হলো একটার বদলে আরেকটা ব্যবহার করা যায়, যেমন চা আর কফি। আর পরিপূরক পণ্য মানে হলো যেগুলো একসাথে ব্যবহার করতে হয়, যেমন গাড়ি আর পেট্রোল। এই টেবিলটা দেখলেই সম্পর্কটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন কফির দাম বেড়ে গেল, তখন কি হবে? মানুষ চায়ের দিকে ঝুঁকবে, মানে চায়ের চাহিদা বাড়বে। আবার ধরুন পেট্রোলের দাম খুব বেড়ে গেল, তখন স্বাভাবিকভাবেই গাড়ির চাহিদাও কমে যাবে। এটাই হলো সম্পর্ক। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ওই যে আমরা অর্থনীতির বইয়ে দেখি যে দাম বাড়লে চাহিদা কমে, সেই চাহিদা রেখাটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। এর পেছনে রয়েছে লক্ষ লক্ষ ভোক্তার উপযোগিতা সর্বোচ্চ করার চেষ্টা। এটাই হলো এর যৌক্তিক ভিত্তি। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। যেহেতু আমরা দেখলাম যে উপযোগিতা বা সন্তুষ্টি এতটাই ব্যক্তিগত আর মাপাটাও এত কঠিন, তাহলে এই অর্থনৈতিক মডেলগুলো আসলে বাস্তব জীবনে মানুষের আচরণকে কতটা নির্ভুলভাবে ব্যাখ্যা করতে বা ভবিষ্যৎবাণী করতে পারে, এটা নিয়ে ভাবা যেতে পারে। ধন্যবাদ। আচ্ছা, ইকোনমিক্সের কিছু বেসিক কনসেপ্ট নিয়ে কি মাঝে মাঝে একটু কনফিউশন হয়? কোনো চিন্তা নেই, চলেন আজকের এই কুইজের মাধ্যমে সবকিছু একেবারে ঝটপট রিভিশন দিয়ে ফেলি। রেডি তো সবাই? তাহলে শুরু করা যাক। তো আজকে আমাদের এই ওয়ার্কআউটের রোডম্যাপটা কি? আমরা শুরু করছি একদম গোড়ার ধারণা, মানে ইউটিলিটি দিয়ে। এরপর আমরা দেখব টোটাল আর মার্জিনাল ইউটিলিটির মধ্যেকার যে জরুরি কানেকশনটা সেটা। আর হ্যাঁ, একদম শেষে কিন্তু একটা দারুণ চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তো চলেন এক এক করে এগোনো যাক। আচ্ছা, অর্থনীতির সব আলোচনার মূলেই কিন্তু একটাই প্রশ্ন। বলুন তো কি? প্রশ্নটা হলো, আমরা মানে মানুষ কেন কোনো জিনিস কিনি? এই বিশাল প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে খুব সহজ একটা শব্দের মধ্যে, ইউটিলিটি, বা বাংলায় যাকে আমরা বলি উপযোগ। খুব সহজ করে বললে ইউটিলিটি আর কিছুই না, কোনো জিনিস থেকে আমরা যে স্যাটিসফ্যাকশনটা পাই সেটাই। ধরেন প্রচণ্ড গরমে বাইরে থেকে এসে এক গ্লাস ঠান্ডা পানি খেলেন, আহ, যে আরামটা পাওয়া গেল, অর্থনীতির ভাষায় ওটাই হলো ওই পানির ইউটিলিটি, মানে কোনো কিছুর অভাব পূরণ করার যে ক্ষমতা সেটাই। ওকে, তাহলে আমাদের প্রথম প্রশ্ন চলে এসেছে। ধরুন বলা হলো যে 1 কাপ চা থেকে একজন ভোক্তা ঠিক 10 ইউনিট সন্তুষ্টি পেয়েছেন। এই যে সন্তুষ্টিকে আমরা একটা সংখ্যা দিয়ে মাপছি, এটাকে কোন ধরনের ইউটিলিটি বলে? অর্ডিনাল, কার্ডিনাল নাকি মার্জিনাল? একটু ভাবুন তো। একদম ঠিক, উত্তরটা হলো কার্ডিনাল ইউটিলিটি। নামটা মনে রাখার সহজ উপায় হলো, কার্ডিনাল নাম্বার মানেই তো সংখ্যা, তাই না? যখনই আমরা স্যাটিসফ্যাকশনকে সংখ্যা দিয়ে মাপতে পারবো, যেমন 10 ইউটিলস, 20 ইউটিলস, সেটাই কার্ডিনাল। আর অর্ডিনাল কি? অর্ডিনাল মানে হলো অর্ডার বা ক্রম, মানে এখানে কোনো সংখ্যা নেই, শুধু র্যাঙ্কিং আছে। যেমন আমার কমলার চেয়ে অ্যাপেল বেশি ভালো লাগে। কোনটা কত বেশি ভালো লাগে তা কিন্তু বলছি না, শুধু পছন্দটা জানাচ্ছি। আচ্ছা, কার্ডিনাল ইউটিলিটির আইডিয়াটা তো এখন পরিষ্কার।
এবার চলেন এর দুটো খুব জরুরি ভাগ দেখে নেই। একটা হলো টোটাল ইউটিলিটি বা টিইউ মানে মোট উপযোগ, আর অন্যটা হলো মার্জিনাল ইউটিলিটি বা এমইউ মানে প্রান্তিক উপযোগ। আর এদের দুজনের মধ্যে যে সম্পর্কটা সেটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। ওকে, নেক্সট প্রশ্ন। আর এটা কিন্তু বলা যায় ইকোনমিক্সের স্টুডেন্টদের জন্য একটা $1,000,000 কোয়েশ্চেন। প্রশ্নটা হলো, একজন ভোক্তার টোটাল ইউটিলিটি মানে মোট সন্তুষ্টি ঠিক কোন পয়েন্টে গিয়ে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ হয়? এটা কিন্তু কনজিউমার থিওরির একেবারে কোর একটা কনসেপ্ট। আর উত্তরটা হলো যখন মার্জিনাল ইউটিলিটি বা এমইউ শূন্য হয়ে যায়। মানেটা কি? মানে হলো যখন আপনি কোনো জিনিসের আরেকটা ইউনিট ব্যবহার করছেন কিন্তু তা থেকে আর বিন্দুমাত্র বাড়তি সন্তুষ্টি পাচ্ছেন না। এই যে পয়েন্টটা, অর্থনীতিতে একে একটা বিশেষ নামে ডাকা হয় পয়েন্ট অফ স্যাটাইটি, মানে পূর্ণ তৃপ্তির বিন্দু। ব্যাপারটা একটা সহজ উদাহরণ দিয়ে ভাবা যাক। ধরেন আইসক্রিম। প্রথম স্কুপটা যখন খান কি দারুণ লাগে, তাই না? এমইও অনেক হাই। দ্বিতীয়টাও বেশ ভালো লাগে, মানে এমইও তখনও পজিটিভ আর আপনার টোটাল ইউটিলিটি বা মোট সন্তুষ্টি বাড়ছে। কিন্তু 3, 4, 5 নম্বর স্কুপের পর কি হয়? একসময় এমন একটা পয়েন্ট আসে যখন আরেকটা স্কুপ খেলে আপনার আর কোনো বাড়তি ভালো লাগা কাজ করে না। ওই পয়েন্টেই আপনার এমইউ শূন্য আর টিইউ ম্যাক্সিমাম। এর পরেও যদি জোর করে আরেক স্কুপ খান তখন হয়তো খারাপ লাগা শুরু হবে, মানে এমইউ নেগেটিভ হয়ে যাবে আর আপনার মোট সন্তুষ্টিও কমতে শুরু করবে। তো আমরা তো দেখলাম একটা জিনিস থেকে কিভাবে সন্তুষ্টি পাওয়া যায়, কিন্তু বাস্তব জীবনে কি আমরা শুধু একটা জিনিস কিনি? না তো, আমাদের বাজেট অনুযায়ী অনেকগুলো জিনিসের মধ্যে থেকে বেছে নিতে হয়। তো এই যে দুটো পণ্যের বিভিন্ন কম্বিনেশন থেকে একজন ভোক্তা একই রকম সন্তুষ্টি পায়, সেটাকে গ্রাফে দেখানোর জন্যই ব্যবহার করা হয় ইনডিফারেন্স কার্ভ। আচ্ছা, ইনডিফারেন্স কার্ভের সেই বিশেষ শেপটার কথা মনে আছে তো? তাহলে চলুন একটা প্রশ্ন হয়ে যাক। স্ক্রিনে যে 4টে অপশন দেখা যাচ্ছে, এর মধ্যে কোনটা ইনডিফারেন্স কার্ভের বৈশিষ্ট্য বা প্রপার্টি নয়? ভালো করে দেখুন। যারা সি ভেবেছেন তারা একদম সঠিক। ইনডিফারেন্স কার্ভ আসলে মূল বিন্দুর দিকে অবতল বা কনকেভ হয় না, এটা হয় উত্তল বা কনভেক্স। আচ্ছা, কেন এমনটা হয়? এর পেছনের মূল কারণটা হল ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বা এমআরএস। সোয়ানা কমপ্লিকেটেড, তাই না? সহজ করে বলি, ধরুন আপনার কাছে 10টা আপেল আর একটা কমলা আছে। আপনাকে যদি আর একটা কমলা অফার করা হয়, আপনি হয়তো তার বদলে 3-4টা আপেল ছেড়ে দিতে রাজি হবেন। কিন্তু যখন আপনার কাছে 5টা আপেল আর 6টা কমলা থাকবে, তখন আর একটা কমলার জন্য আপনি হয়তো আর একটা আপেলের বেশি ছাড়তে চাইবেন না। এই যে একটা পাওয়ার জন্য আরেকটা ছাড়ার হার কমে যাচ্ছে, এটাই গ্রাফটাকে কনভেক্স বানিয়ে দেয়। ওকে, আমরা ভোক্তার পছন্দ বা প্রেফারেন্স নিয়ে তো কথা বললাম, কিন্তু আমাদের কেনাকাটার সিদ্ধান্ত তো শুধু পছন্দের ওপর নির্ভর করে না, তাই না? জিনিসের দামটাও তো একটা বিরাট ফ্যাক্টর। তো এবার আমরা দেখব কিভাবে একটা জিনিসের দামের পরিবর্তন তার সাথে সম্পর্কিত অন্য একটা জিনিসের চাহিদাকে প্রভাবিত করতে পারে। একটা খুব পরিচিত উদাহরণ দিই। ধরুন পেপসির দাম হঠাৎ করে বেড়ে গেল, তাহলে কোকা কোলার চাহিদার উপর এর কী প্রভাব পড়বে? চাহিদা বাড়বে, কমবে, নাকি একই থাকবে? এটা কিন্তু একদম কমন সেন্সের ব্যাপার। একদম। পেপসির দাম বাড়লে স্বাভাবিকভাবেই কোকা কোলার চাহিদা বাড়বে। এই ধরনের পণ্য, মানে যেগুলো একটার বদলে আরেকটা ব্যবহার করা যায়, তাদেরকেই বলে সাবস্টিটিউট গুডস বা পরিবর্তক পণ্য। আর এদের মধ্যে সম্পর্কটা সবসময় মনে রাখতে হবে, এটা একটা ডিরেক্ট বা সরাসরি সম্পর্ক। একটার দাম বাড়লে অন্যটার চাহিদা বাড়ে। আচ্ছা, সাবস্টিটিউট তো বোঝা গেল। এবার ঠিক তার উল্টো একটা সিচুয়েশন ভাবি। এমন দুটো জিনিস যেগুলো একটার বদলে আরেকটা নয়, বরং একটার সাথে আরেকটা ব্যবহার করা হয়, যেমন ধরেন চা আর চিনি। এখন প্রশ্ন হল, যদি চিনির দাম অনেক বেড়ে যায়, তাহলে চায়ের চাহিদার ওপর কী প্রভাব পড়বে? এই ধরনের পণ্যগুলোকেই বলে পরিপূরক বা কমপ্লিমেন্টারি গুডস, আর এদের সম্পর্কটা কিন্তু সাবস্টিটিউটের ঠিক উল্টো, মানে ইনভার্স বা বিপরীত। চিন্তা করে দেখুন, যদি পেট্রোলের দাম অনেক বেড়ে যায় তাহলে গাড়ির চাহিদা কমে যাবে, তাই না? কারণ গাড়ি চালাতে তো পেট্রোল লাগবেই। ঠিক তেমনি চিনির দাম বাড়লে চায়ের চাহিদাও কমে যেতে পারে। সোজা কথায়, একটার দাম বাড়লে তার সাথে সম্পর্কিত অন্যটার চাহিদা কমে যায়। তো এতক্ষণ তো আমরা বেশ কয়েকটা ইন্টারেস্টিং কনসেপ্ট দেখলাম। এবার সময় হয়েছে আমাদের এই কুইজের ফাইনাল রাউন্ডের, যাকে বলা যায় বস লেভেল অ্যাসারশন রিজনিং কোয়েশ্চেন। এখানে শুধু কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা জানলেই হবে না। আসল চ্যালেঞ্জটা হলো দুটো স্টেটমেন্টের মধ্যে লজিক্যাল কানেকশনটা খুঁজে বের করা। এই ধরনের প্রশ্ন দেখলে অনেকেই একটু ঘাবড়ে যায়, কিন্তু আসলে এটা সলভ করার একটা খুব সহজ 3 ধাপের টেকনিক আছে। স্টেপ 1, শুধু প্রথম বাক্যটা মানে অ্যাসারশন এ পড়ুন আর ভাবুন এটা কি সত্যি। স্টেপ 2, এবার শুধু দ্বিতীয় বাক্যটা মানে রিজন আর পড়ুন, এটা কি সত্যি।
আর ফাইনাল স্টেপ, যদি দুটোই সত্যি হয় তাহলে এর পর কারণ বা বিকাশ বসিয়ে আরটা পড়ুন। দেখুন তো পুরো বাক্যটা কি একটা যৌক্তিক ব্যাখ্যা দিচ্ছে। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝে নিই। অ্যাসারশন এ বলছে ইউটিলিটি ব্যক্তিভেদে ভিন্ন হয়। এটা কি সত্যি? একদম। একই জিনিসের উপযোগ আমার কাছে একরকম, আরেকজনের কাছে আরেক রকম হতেই পারে। এবার রিজন আর দেখা যাক। ইউটিলিটি প্রকৃতিগতভাবে সাবজেক্টিভ বা ব্যক্তিগত। এটাও তো সত্যি, তাই না? ওকে, দুটোই সত্যি। এবার আমাদের ফাইনাল টেস্ট, দুটোকে কারণ দিয়ে যোগ করি। ইউটিলিটি ব্যক্তিভেদে ভিন্ন হয় কারণ ইউটিলিটি প্রকৃতিগতভাবে সাবজেক্টিভ। বাহ, এটা তো একদম পারফেক্ট একটা ব্যাখ্যা। যুক্তিটা পুরোপুরি মিলছে। তার মানে এখানে রিজনটা অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। তো আজকের এই কুইজটা এখানেই শেষ হচ্ছে। আমরা কিন্তু কনজিউমার বিহেভিয়ারের বেশ কয়েকটা কোর আইডিয়া ঝালিয়ে নিলাম, কিন্তু যাবার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে আমরা সাবস্টিটিউট আর কমপ্লিমেন্টারি পণ্যের নিয়মগুলো শিখলাম, একটু ভেবে দেখেছেন কি বিজ্ঞাপনদাতারা বা বড় বড় কোম্পানিগুলো কিভাবে এই কনসেপ্টগুলো ব্যবহার করে আমাদের প্রতিদিনের কেনাকাটার সিদ্ধান্তকে প্রভাবিত করে? পরের বার যখন কোনো অফার বা বিজ্ঞাপন দেখবেন, এই বিষয়টা একটু মাথায় রেখে বিশ্লেষণ করার চেষ্টা করবেন।